প্রকাশ্যে এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। দুপুরে শহরের আড়াইপুর এলাকায় এই ঘটনা ঘটে। দেখতে পাচ্ছেন বিএনপি নেতা মির্জা ফখরুলকে গণধোলাই দিচ্ছেন জামায়াত। বিএনপি কে ক্ষমতা আসতে দেব না, ঠিক আছে, জামাত কি বলবে? বিএনপির লোকজনদেরকে বলতেছি, যদি আপনারা আপনাদের ধর্ম বিশ্বাস আওয়ামী লীগের আলোকে সাজিয়ে থাকেন, তাহলে আওয়ামী লীগের বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই। আগে আওয়ামী লীগ 500 নিত, এখন বিএনপি 1000 নিচ্ছে। উপরে ইসলাম কিন্তু ভিতরে ভিতরে ইন্ডিয়ান চেতনা নিয়ে ঘুরে, কিন্তু দ্রুত ক্ষমতায় আসবার আশায় বিতাড়িতদের সাথে তলে তলে খাতির করেন, একসাথে প্যাকেট করে বাইরে। বিএনপি করে চান্দাবাজি করে ধ্বংস হয়েছে, যাক না বিএনপি জাহান্নামে যাক না, চান্দাবাজি করিয়া ভোটটা দেন। তাইলে তো বিএনপি যদি খারাপ কাজ করে যখন হাসিনা ছিল তখন অনেক বেটার কাটাইছি, উনি যখন ছিল খুব সুযোগ সুবিধা ছিল সব দিক থেকে। ভালো যদি না চলে তখন আমরা চাইবো যে আবার যেন আওয়ামী লীগ সরকার যেন, কারণ মনে হয় কি আওয়ামী লীগই ভালো প্রধানমন্ত্রী ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। কারণ মনে হয় কি আওয়ামী লীগই ভালো প্রধানমন্ত্রী ছিল। বলতেছি, যদি আপনারা আপনাদের ধর্ম বিশ্বাস আওয়ামী লীগের আলোকে সাজিয়ে থাকেন, আপনারা যদি মনে করে থাকেন যে হ্যাঁ যে ইসলাম রাজনীতির সঙ্গে ইসলামের সম্পর্ক থাকা ঠিক না, এই কথা যদি আপনারা মনে করে থাকেন, তাহলে আওয়ামী লীগের বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই। আওয়ামী লীগ তাদের অবস্থান পরিবর্তন পরিষ্কার করে দিয়েছে যে তারা ধর্মনিরপেক্ষ। বিএনপি আমাদেরকে বলবো, যদি আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করার মতো সাহস রাখেন তো বলেন যে না, রাজনীতির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, রাষ্ট্রের সঙ্গে ইসলামের সম্পর্ক থাকতে পারবে না। এই কথা যেদিন বলবেন সেদিনও আপনাদের ব্যাপারে আমাদের একই বক্তব্য হবে, আওয়ামী লীগের ব্যাপারে আমাদের যে বক্তব্য। বোঝা দরকার না, আপনারা ৭২-এর সংবিধানের পক্ষে বলতে পারেন না। ৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান না। আপনারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে থাকেন, সর্বপ্রথম ৭২-এর গাদ্দারের বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে। ৭২-এর সংবিধান ছিল ৭১-এর মুক্তিযুদ্ধের সঙ্গে গাদ্দারি, ৭১-এর মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এইভাবে ৭২ সালে যে সংবিধান হলো, সেই সংবিধানের মৌলচার নীতি, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র হুবহু ভারতের সংবিধানের মূলনীতিগুলো দিয়ে বাংলাদেশে ভারতের একটি অঙ্গরাজ্য, বাংলাদেশের সংবিধানকে ভারতের সংবিধানের পরিশিষ্ট বানিয়ে দেওয়া দিয়ে বাংলাদেশকে ভারতের কররাজ্যে পরিণত করা হয়েছিল। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম ঐতিহাসিকভাবেও বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হতে পারে না, কারণ ৪৭-এ যে ভাগ হয়েছে, যারা ধর্মনিরপেক্ষ তাদের ভাগে ভারত পড়েছে। গোটা ভারত উপমহাদেশের ৪ ভাগের ৩ ভাগ তো বেটা তোরা পাইলি, ৪ ভাগের ১ ভাগ পেয়েছিলাম আমরা মুসলিমরা। এখন সেই মুসলিমদের জন্য যে ভূখণ্ড দেওয়া হলো, ভাগে আমরা অর্ধেক পাই, সেখানে আমরা পেলাম ৪ ভাগের ১ ভাগ। সেই ৪ ভাগের ১ ভাগে আমরা স্বাধীনভাবে আল্লাহর দ্বীন কায়েম করব, আমরা স্বাধীনভাবে আল্লাহর দ্বীন নিয়ে বেঁচে থাকবো। এটা তো আমাদের স্পষ্ট তর্কের কথা, যুক্তির কথা। আরে ভাই, 2 ভাই জমিন ভাগ করে নিল, 1 ভাই জিতলো, 2 ভাই সমান হিস্সা পায়। সেখানে 1 ভাই 4 কাঠার মধ্যে 3 কাঠা নিয়ে আরেক ভাইকে 1 কাঠা জমি দিল। ভাগের সময় ঠকাইলা, ভাগের সময় বঞ্চিত করলা, ভাগের সময় বৈষম্য করলা। সেই 1 কাঠা আমরা পেয়েছিলাম, এখন আবার সেই 1 কাঠা থেকেও তোমরা টানাটানি করো। এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা, গাদ্দারি জাতির সাথে আর কিছুই হতে পারে না। বলবেন যে হুজুর ৪৭ সালে স্বাধীন হয়েছে, ৭১ তো পরিবর্তন হয়ে গেছে। বলবো যে না, ৪৭-এর স্বাধীনতা ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার দ্বারা মেলান হয় নাই, বরং শক্তিশালী হয়েছে। ৪৭-এ বলা হয়েছিল মুসলমানদের জন্য ইসলামের রাষ্ট্র চাই, ৭১-এ বলা হয়েছিল জুলুমের অবসান ঘটাবো ইনশাআল্লাহ। কাজেই ৭১-এর চেতনার দ্বারা ৪৭-এর দেশ বিভাগ আরো শক্তিশালী হয়েছে। ২০২৪ সালের ওই ঐতিহাসিক অভ্যুত্থান এবং বিপ্লব ৪৭ এবং ৭১-এর চেতনাকে
কাজেই জুলাইয়ের 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবের পর আজ বাংলাদেশে দাঁড়িয়ে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আজ বাংলাদেশের সংবিধান সংস্কারের নতুন আওয়াজ উঠেছে। এই সংবিধানে যদি ধর্মনিরপেক্ষ মতবাদ থাকে, গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরবে, বিদ্রোহের আগুন ধরবে। ভারতের সেবাদাসী বাংলাদেশে তার জায়গা হয় নাই, ভারতের মূলনীতি বাংলাদেশে তার জায়গা হতে পারে না। এখন নতুন গান শুনতেছি আবার, যে মুসলমানদের রাষ্ট্রে রাষ্ট্র ধর্ম ইসলাম হবে কেন, এটা নিয়েও নাকি নতুন করে অ্যালার্জির উৎপাত শুরু হয়েছে। যদি কারো অ্যালার্জির চুলকানি থাকে তাড়াতাড়ি সমাধান করেন, চিকিৎসা করেন। বলবেন কি চিকিৎসা? যাদের রাষ্ট্র ধর্ম ইসলাম শুনলে অ্যালার্জির চুলকানি হয়, এই রোগের সিমটম যারা পাবেন আগামী 1 সপ্তাহ শুধু আমার ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। অন্য কোন বড় বড় আলেম ওলামাদের ওয়াজ শুনবেন না আপনারা 1 সপ্তাহ পর্যন্ত, শুধু আমার ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। দেখবেন 1 সপ্তাহ পরে আপনার অ্যালার্জির চুলকানির উপদ্রব বন্ধ হয়ে যাবে। যদি মুসলিম হয়ে থাকেন ধর্মনিরপেক্ষতাকে বাংলাদেশে আমদানি করবার চেষ্টা করবেন না। আর যদি আপনি ধর্মনিরপেক্ষ হয়ে থাকেন, বলে দেন আপনি মুসলিম না, তখন আপনার সঙ্গে আমাদের যা করতে হয় তাই করবো আমরা ইনশাআল্লাহ। সুতরাং বাংলাদেশের 90% মুসলমান যেহেতু নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, কথা বলেন ঠিক না ঠিক? 90% মুসলমান যেহেতু নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, আর এই 90% মুসলমানদের ইসলাম বলে, তোমাদের রাষ্ট্র তোমাদের ধর্ম ইসলামের বাইরে যেতে পারে না। সুতরাং 97% মুসলমানদের আদর্শ মোতাবেক রাষ্ট্র চলবে। এই রাষ্ট্রের প্রত্যেকটি বিধান প্রণয়নের ক্ষেত্রে, প্রতিটি বিধান কার্যকর করার ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা অনুসরণ করাই বাধ্যতামূলক। কোন মাহফিলে বিরিয়ানি দিয়ে, খিচুড়ি দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, টাকা দিয়ে, লোভ দিয়ে, পদ্মবী দিয়ে মানুষকে নেওয়া হয়েছে প্রমাণ দেখাতে পারবেন? একটাও নাই। তাহলে আলেমদের মাহফিল নিয়ে আপনার শরীরের মধ্যে জ্বলার কারণটা কি? আপনি বলছেন কি চায় এরা? এরা চায় বাংলাদেশকে গঠন করতে, এরা চায় দেশের নাগরিক হিসেবে দেশে অবদান রাখতে, এরা চায় আপনারা যে সকল অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করবেন তার প্রতিবাদ করতে। তাহলে আপনি তাকে নিয়ে কথা বলার কোন সাহসের অধিকার রাখলেন? তারা কি বাংলাদেশের নাগরিক নয়? দুনিয়ার সমস্ত কালচার শেষ হয়ে যাচ্ছে আপনার ভাষ্য অনুযায়ী। বাংলাদেশে দুনিয়ার সমস্ত কালচার কি শেষ হয়েছে বলেন? কালচার হচ্ছে ওই দেশের সভ্যতা, ওই দেশের মানুষের যে দৈনন্দিন জীবন ব্যবস্থা, তার যে কর্ম, তার যে ধর্ম, তার যে সামাজিক চর্চা, তার যে জীবন বিধান, এটার উপর ভিত্তি করেই একটা সভ্যতা কালচার প্রতিষ্ঠিত হয়। তো আমার দেশের সভ্যতা হচ্ছে ঘরে ঘরে আওয়াজ হচ্ছে, কলেমার দাওয়াত হচ্ছে, নামাজ হচ্ছে, আপনার মসজিদ হচ্ছে, মাহফিল হচ্ছে, কিংবা হিন্দু ভাইদের পূজা পার্বণ হচ্ছে। দোষের কি আছে এখানে? তো তারা সেটা করবে না। আপনার পৃথিবীর কোথাও নাই যে জিনিসটা আপনি বললেন সেই জিনিসটা এই দেশে কেউ কি আমদানি করেছে না এই দেশ থেকে উৎপাদন হয়েছে? যদি এই দেশ থেকেই উৎপত্তি হয়, সেটা তো আমার দেশের সংস্কৃতি, আমার দেশের কালচার। তো আমার দেশের সংস্কৃতি যদি গানও হতে পারে, তাহলে আমার দেশের সংস্কৃতি একটি তাফসীর মাহফিল হতে হবে বা হচ্ছে, এবং জনগণকে তো চাপ সৃষ্টি করা হচ্ছে না। তাহলে আপনি কেন তাদের বিরুদ্ধে কুৎসা গাবেন যেটা আওয়ামী লীগ গাইত? এর কারণ আছে। কারণ বর্ণ আওয়ামী লীগরা কোনদিনই আওয়ামী লীগের চরিত্র থেকে বিচ্ছিন্ন হতে পারে না। তারা যেখানেই যাবে সেখানে ওই বঙ্গবন্ধুর প্রশংসা, আওয়ামী লীগের প্রশংসা। আওয়ামী লীগ হারিয়ে যাবে না, আওয়ামী লীগ আবার ফেরত আসবে। আপনিই বলছেন ফজলুর রহমান সাহেব, সে কারণেই বলছি আপনি আওয়ামী লীগ থেকে ভিন্ন দলে এসেও আওয়ামী লীগকে ভুলতে পারেন নাই। আওয়ামী লীগের চরিত্র হচ্ছে দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলবে না, তাফসীর মাহফিলে 144 দ্বারা জারি করবে। আর আপনিও বলে দিচ্ছেন একই উপায়ে এই আলেমদের বিরুদ্ধে কথা। তার মানে মানুষ এখন চিন্তা করবে আপনার কারণে, আপনার বক্তব্য অনুযায়ী। যদিও আপনার বক্তব্য বিএনপি কিংবা বিরোধী মতের অনেক রাজনৈতিক সংগঠন লালন করে না, এটাই আমার বিশ্বাস, কিন্তু আপনাদের মতো লোকেরা বক্তব্য দিলে সাধারণ মানুষদের কাছে ভিন্ন মেসেজ যায়, ভুল মেসেজ যায়। কিন্তু আমার মনে হচ্ছে আপনি এই কাজটা শুরু করেছেন কারো এজেন্ট হিসাবে, না হয় নিজের ভুলে, অতিরিক্ত বয়স হওয়ার কারণে মনে করতে পারেন অনেক কিছুই জীবনে অর্জন করতে হয়তো সময় মতো পাননি, তাই এখন ক্ষোভে স্তব্ধ হয়ে এখন এই ধরনের কথা বলছেন। এই কথা বলে আপনার আমার দলের কোনো ভোট বৃদ্ধি নয়, বরং আমরা আমাদের পায়ে কুড়াল মারছি। আর যদি এই কথার বাহিরে আওয়ামী লীগ যা করেছে তার বিরুদ্ধে গিয়ে জাতির প্রশ্নে ঐক্যবদ্ধ করতে পারতাম,
জাতিকে সত্য মেসেজ দিতে পারতাম, সেটা আপনাকে আমাকে সম্মানিত করত, দেশবাসীকে উদ্বুদ্ধ করতে এবং বিশ্বস্ততার জায়গায় দেশবাসীকে নিয়ে যেতে পারত। কিন্তু আজকে প্রতিটা মুহূর্তে এই বক্তব্যগুলো দিয়ে বাংলাদেশটাকে শেষ করে দেওয়া হচ্ছে। আজকে আপনি বলছেন শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার শেষ কোথায় শেষ হয়েছে? কোথায় শেষ হয়েছে বলেন? মাওলানা মৌলবীরা গাড়িতে চললে আপনি কষ্ট পান কেন? বিমানে চললে আপনি কষ্ট পান কেন? হেলিকপ্টারে চললে আপনি কষ্ট পান কেন? এই দেশের আলেমরা কি হেলিকপ্টারে চলার অধিকার নাই? আপনি আওয়ামী লীগের কিংবা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে কি বেগমপাড়া দেখেন নাই? বিদেশে বাড়ি গাড়ি দেখেন নাই? অর্থনৈতিক অবস্থা দেখেন নাই? তাহলে এই দেশের আলেমদেরকে খোঁচাচ্ছেন কেন? আলেমদের মধ্যে একজন আলেমের নাম বলেন যে আপনার মতো আমার মতো ভিভিআইপি গাড়ি ব্যবহার করছে কিংবা তার বিদেশে অট্টালিকা বানিয়েছে, অর্থনৈতিকভাবে তার এমন সমৃদ্ধি করেছে যে টাকা পয়সা দেশ থেকে চুরি করে নিয়েছে, প্রমাণ দেখান। এখন যদি দেশের একজন আলেমকে কেউ ভালোবেসে হেলিকপ্টারে না, তার চেয়েও যদি যন্ত্রে বড় কোনো বাহন থাকে তাতে যদি কেউ নিয়ে যায়, তাতে আপনার আমার কষ্ট পাওয়ার কারণটা কি? আপনাকে আমাকে কেন ডাকে না সেটা অনুভব করুন। আপনি আমি তো তার কোনো ধরনের ভালো কাজটাকে প্রশংসা না করে তাদের বিরুদ্ধে কথা বলাই তো এটা এক ধরনের অন্যায়, এটা এক ধরনের হীনমন্যতা, এটা এক ধরনের আলেমদের প্রতি অবিচার। আপনি কেন করবেন এটা? বাংলাদেশের এই দেশের মাদ্রাসা, মসজিদ, ইসলামিক মার্কাজ, তাহাজিব, তামাদ্দুন, পীর, মাশায়েখ, ওলিয়া উলিয়া, আলেম, ইসলামিক অর্গানাইজেশন গুলো যার যার নিজের টাকায় চলে, আপনাদের টাকায় চলে না। অন্যের পিছন খোঁচার আগে নিজে খুঁচুন। দুর্নীতি, দুষ্কৃতি, অবিচার, অন্যায়, অত্যাচার বন্ধ করুন। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে ভিন্ন মেসেজ নিয়ে যেতে হবে। আলেমদের বিরুদ্ধে কথা বলে সেই মেসেজ দিয়ে বাংলার মানুষের মন জয় করতে পারবেন না প্রিয় ফজলুর রহমান সাহেব। আজকের আপনাকে নিয়ে আমি লাইভও করেছি, সাউন্ড ক্লিয়ার না আসায় ভিডিও দিতে বাধ্য হয়েছি। আজকের এই বিষয়টি যদি আমরা না দেখি, রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ না দেখেন, যদি এই কথার লাগেম টেনে না ধরেন, তাহলে বাংলাদেশের ভবিষ্যতে আমাদের জন্য, দেশের জন্য, দলের জন্য ভয়াবহতা অপেক্ষা করছে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এদেশে এখন গত 16 বছরে আওয়ামী লীগের জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়ে আলেমরা সবচাইতে বেশি নিপীড়নের শিকার হয়েছে। সেই আলেম যদি আজকেও আপনার কথায় আমার কথায় নিপীড়নের শিকার হয়, তাহলে আপনি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কি? পার্থক্য স্পষ্ট করে দিতে হবে। পার্থক্য স্পষ্ট করার জন্য আলেমদের তাফসীর মাহফিলের স্টেজ গুলো আপনার মতো আমার মতো লোকদের দখলে থাকতে হবে, তাদের পাশে গিয়ে বসতে হবে। তারা আপনার চোখের সামনে আপনার বিরুদ্ধে কথা বললে আপনি সেটা মেনে নিয়ে আসতে হবে, কারণ কোরআন হাদিস দিয়ে কথা বলবে, ভয় পাওয়ার কি আছে? ওটাকে আপনি রাজনৈতিক ট্যাগ লাগানো, ওটাকে আপনি দূরে ঠেলে রাখা, এই মানসিকতা পরিহার না করলে ভয়াবহতা ছাড়া ভালো কিছু অপেক্ষা মোটেও করবে না। দেশ পরিবর্তন হয়ে গিয়েছে। এদেশে একটা সময় হুজুররা, ইসলাম প্রিয় নাগরিকরা নারায়ে তাকবীরের স্লোগান দিত, আর এখন স্কুল কলেজের শিক্ষার্থীরা কলেমার পতাকা পরে ঘুরছে, তাকবীরের ধ্বনি দিচ্ছে। যখন শেখ হাসিনা সংসদে নারায়ে তাকবীর স্লোগান দেওয়া নিষিদ্ধ করে, তখন এদেশের ছাত্ররা, ছাত্রীরা মানে আমি যা শুনলাম আপনারা কি তাই শুনলেন? ও আপনারা তো এখনো শোনেন নাই, শোনাচ্ছি। মানে আমি না মিলাইতে পারতেছি না যে সার্জিস, হাসনাতরা এই আন্দোলনের সময় পালাই গেছিল। বৈষম্য বিরোধীর কেন্দ্রীয় কার্যালয় এখন আওয়ামী লীগ, ছাত্রলীগের অফিসের মতন টর্চার সেল। আচ্ছা, আমরা আগে শুনি তো এই ভাইটা কি বলতে চাচ্ছেন। বৈষম্য বিরোধীর অফিসটা নিয়ে কেটে টর্চার সেল করেছে আওয়ামী লীগের পার্টি অফিসের মতো। আপনারা বলেন সার্জিস, তারপরে হাসনাত, এরা সবাই পলাই গেছিল। এখন কার্যালয় এলে যদি কাউকে হামলা করা হয়, কাউকে বেধড়ক মারে 22টা সিলাই ফেলা না, তাহলে এটাকে কি বলা হতে পারে? রিফাত, রশিদ সহ যারা এখানে উপস্থিত ছিল, তারা এই হত্যাকাণ্ডের সাথে, হত্যাকাণ্ড ঘটানোর জন্য যে বেধড়ক করে মারছে, তার বিচার আমরা দাবি করি। নিশ্চয় শুনেছেন, আমাদের কুমিল্লার ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, হোটকার সাক্ষী হোটকা দে মাইনসে লাগে না। হোটকা মানে হচ্ছে কি, আপনার যে যখন ভারী বৃষ্টি হয়, তো যখন আকাশ থেকে বৃষ্টির পানি পড়ে, এক ধরনের এরকম একটা রাউন্ড আকারের একটা শেপ ক্রিয়েট হয় পানির মধ্যে, তো এটা আবার আরেক বৃষ্টির ফোঁটা পড়ে কিন্তু ভাসতে ভাসতে এটা আবার ফুইটা যায়। হ্যাঁ, তো আমরা আজকে যার কথা শুনলাম, তিনি গণ অধিকার পরিষদ, মানে ভিপি নুরের যে গণ অধিকার পরিষদ, সেই পরিষদের একজন সাবেক নেতাই আমরা ধরতে পারি, অথবা রানিং হয়তো বা তিনি আছেন। তো তার বক্তব্য হচ্ছে, এই যে আসিফ নাহিদ সহ যারাই আছে, তারা সবাই কিন্তু এই গণ অধিকার পরিষদেরই এক সময়ের শিষ্য, মানে ভিপি নুরের কিন্তু শিষ্য। তো বিবর্তনের মাধ্যমে, এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তারা একটা জায়গায় পৌঁছেছে। কিন্তু তার এই বক্তব্যের, তিনি এটা একটা লম্বা চূড়া বক্তব্য,
তিনি বলছিলেন যে সারা বাংলাদেশের মধ্যে যেখানে সবচেয়ে দুর্বার আন্দোলন হয়েছে এটা হচ্ছে যাত্রাবাড়ি। এটা কিন্তু বাস্তব, যাত্রাবাড়িতে হিউজ এখানে কন্ট্রোলিং আনতে পারে নাই। তো যাত্রাবাড়ির আন্দোলনটা নেতৃত্ব কারা দিছে? তো আমরা এখন যেগুলো শুনছি যে আসিফ, নাহিদ, সার্জিস বা যারা আছেন হাসনাত, কিন্তু তিনি বলছেন যে যাত্রাবাড়িতে 17 তারিখের পরে এরা কেউই ছিল না, পলাতক ছিল। আন্দোলনটা নেতৃত্ব দিচ্ছে এখানে স্থানীয় কিছু মানুষ, বিশেষ করে যারা গণ অধিকার পরিষদের নেতারা আছেন, তারা সেখানের আন্দোলনটাকে চালিয়ে নিয়ে গিয়েছিলেন। কিন্তু এখন যখন এই জুলাই আগস্টের পরে যারা বড় বড় পোস্টে বসে গেছে, বিপিনও কিন্তু বলছিল ওই দিন একবার যে অনেকেই কিন্তু এক দফা চানও নাই, কিন্তু এই অভ্যুত্থানের পরে বিভিন্ন রকম বক্তব্য দিয়া মিডিয়া কাভারেজ পাইয়া আপনারা এক একজন বড় নেতা হয়ে গেছেন। তো এই লোকের কথায় ঠিক একই কিন্তু কিছুটা আমরা সোর পাচ্ছি। এখন কেন তিনি নিজের রাজসাক্ষী হইয়া এই সকল তথ্য দিচ্ছেন? বলছেন যে বৈষম্য বিরোধী অফিসটা এখন টর্চার সেলে পরিণত হয়ে গেছে। এবার আসেন প্রেক্ষাপট। গেল 2 দিন আগে যাত্রাবাড়ির একটা শাখার সম্মত কমিটি নিয়ে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী কেন্দ্রীয় কার্যালয়ে একটা বৈঠকের জন্য আসছিল একটা টিম। তো আসার পরে এইখানে যারা সমন্বয়ক আছেন, রিফাত রশিদ সহ আরো কয়েকজন, তারা ওই টিমের মেম্বারদেরকে বলছিল যে তোমরা তো ছাত্রলীগ করছো বা তোমরা আওয়ামী লীগ কানেক্টিভিটি, এগুলা বইলা সম্ভবত একটা ট্যাগিং দিয়া বাংলাদেশে এটা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা নেগেটিভিটি ইদানিং আমরা দেখছি যে তাদের দ্বিমত যদি হয় কারোর সাথে বা তাদের বিপরীতে কোনো দাবি দেওয়া ওঠে, তাহলে বলা হয় আহত লীগ, এই লীগ, সেই লীগ, এরকম কিন্তু একটা ট্যাগিং খেলা চলে। তো এই খেলাটা, এই ছেলেটার বক্তব্য হচ্ছে এইসব খেলার দিন শেষ, যে আপনারা যারে তারা একটা ট্যাগ দিবেন, তারপর পিটাবেন, মারবেন, কেন্দ্রীয় কার্যালয়ে আইসা হত্যাকাণ্ডের উদ্দেশ্যে হামলা চালাবেন, ট্যাগ দিয়া এগুলা বাদ দেন। আপনারা এই দেশের মালিক হয়ে যান নাই, অথবা আপনারা সর্বসর্বানা আন্দোলনে আমরাও নেতৃত্ব দিচ্ছি, প্রয়োজনে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। যে রূপায়ণ ট্রেড সেন্টারে ওই দিন যে ঘটনাটা ঘটছে, এখন এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত আসলে কোনো সলিউশন আমরা দেখি নাই। তবে এই টিমটা মামলার দিকে যাচ্ছে। আমি কয়েক ঘন্টা আগে নিউজটা দেখলাম যে এই যে 2 গ্রুপ, এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে, বিশেষ করে যারা মাইর খেয়েছে, একজনের নাকি 22টা শিলাই লাগছে, তো তারা আইনি প্রক্রিয়ায় যাচ্ছে। তাহলে মামলাগুলা কাদের বিরুদ্ধে হবে আপনি বুঝতে পারছেন? এখন তারা বলতেছে যে মামলা পুলিশ নেবে কিনা তাদের মধ্যে সন্দেহ আছে। যদি পুলিশ মামলা না নেয়, তাহলে তারা আবার দুর্বার আন্দোলন করে আইনকে মানে সঠিক পথে চলতে বাধ্য করবেন। তো এখন আমরা যেগুলো দেখছি, পাল্টাপাল্টি বক্তব্য, একে অন্যের বিরুদ্ধে অবস্থান বা বিভিন্ন ধরনের যে বিষয়গুলা, কোথাও না কোথাও বৈষম্য বিরোধীর যে শক্তিটা ভেঙে যাচ্ছে, যত দিন যাচ্ছে প্রতিদিন ভেঙে যাচ্ছে। সমন্বয়কদের মধ্যে ভীতি ঢুকছে অনেক জায়গায়, কারণ যে হারে মাইট শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, আসামি কিন্তু গ্রেপ্তার হচ্ছে না। তো একটা ভয় তৈরি হয়ে আছে, ওয়ালে টোয়ালে লেখা। এর মাঝখানে যে শক্তিটা অবশিষ্ট ছিল, এটা নিয়েও এখন বিভাজন। শহীদ জুলাই ফাউন্ডেশন থেকে, সার্জিসের পদত্যাগ, এখানে নানান প্রশ্ন কিন্তু আসতেছে। কেউ কেউ বলতেছেন ভাই বন্যার ওই টাকাগুলা কোথায়? তোমরা তো আর বন্যা হয় না, এই টাকাগুলো খরচ করে দেখেন। মানুষকে আপনি সুযোগ দিলে মানুষ আপনার নিয়ে বলবেই। এটাই হচ্ছে পলিটিক্স। আর এর উপরে যখন আমরা দেখছি যে এখানে অনেকেই রাজনীতিতে যাওয়ার চিন্তা করতেছেন, সো আপনারা এখানে আরো একটা বড় অংশ টার্গেট হবেন বাই পলিটিক্যালি। তবে যে খেলাটা শুরু হয়েছে, সমন্বয়করা নিজেদের পায়ে কিন্তু নিজেরা মনে হয় এবার কুড়াল মারা শুরু করতেছে। কারণ এই ভাঙন দিন শেষে নিজেদের জন্যই ভারী পড়বে। হয়তো এখন বুঝতেছে না, আরো কিছুদিন পর বিষয়গুলো তার আস্তেই করে বুঝ পাবে। আর কোথাও না কোথাও এগুলা নিজেদের জন্যই ক্ষতিকর হবে। ভালো থাকুন। অবশ্যই বিষয়টি আপনার মতামত কমেন্টে জানাবেন। কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর নিজে রাষ্ট্র চালাচ্ছেন, সেটাকে আপনার কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনার মতামত দ্রুত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। শেখ হাসিনা ও জয়ের ডলার পাচারের অভিযোগ অনেকটাই সত্য বলছেন দুদক চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনেকটাই সত্য। একথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রোববার 22 সেপ্টেম্বর বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে দুদক চেয়ারম্যান বলেন, এ সময় দুদকের বিরুদ্ধে নানান অভিযোগ যৌক্তিক জানিয়ে প্রভাব মুক্তভাবে স্বচ্ছ তদন্ত করার প্রতিশ্রুতি দেন দুদক চেয়ারম্যান। টানা 15 বছর ক্ষমতাকে কুক্ষিগত করে দেশকে দুর্নীতির এক স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ সরকার। দলের প্রভাব কাটিয়ে বিভিন্ন প্রকল্প বাগিয়ে নিয়ে দুর্নীতি আর টাকা পাচারের প্রতিযোগিতায় নেমেছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা।
নেতাকর্মী থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত গণ অভ্যুত্থানে সাবেক শেখ হাসিনার পতনের পর তাদের দুর্নীতি ফিরিস্তি বের হচ্ছে প্রতিদিনই। তাদের দুর্নীতির এই মহাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও পিছিয়ে নেই। দেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। সবাই সাংবাদিকদের এই সংস্থার নানান অনিয়ম সংস্থাকে কুক্ষিগত করাও কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি সামনে এনে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে কমিশনাররা বলেন, কারো ভয়ভীতি দুদকের তদন্ত প্রভাবিত করতে পারবে না বলে জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব হাফিজ আহমেদ ফরিদু, কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর। দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।